প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটা হলো প্রিজম নিয়ে আমরা আলোচনা করব। বন্ধের পূর্বে আমাদের মধ্যে নিশ্চয়ই একটা স্থিতি জড়তা পেয়ে গেছে, তো আমরা আশা করি ওই জড়তাকে খুব শীঘ্রই আবার কাটিয়ে উঠতে পারবো। কারণ আগামী সময়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হলে আমাদেরকে এখন কিন্তু বসে থাকলে হবে না, প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে। যেহেতু আমরা প্রতিক্ষণই এখন বাসায় আছি, তো আমরা চেষ্টা করব বাসায় যে আমাদের এই সময়টাকে ম্যাক্সিমাম ইউজ যেভাবে করতে পারি সেভাবে করার জন্য আমরা আশা করি বাসায় চেষ্টা করব। আর যদি এই সময়টা আমরা যদি মনে করি শুধু অপেক্ষায় থাকি যে এই সময়টা কখন কেটে উঠবে, আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব, ওই অবস্থা পর্যন্ত যদি আমরা অপেক্ষা করতে থাকি তাহলে সেটা কত কতদিন অপেক্ষা করতে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর যারা আমরা অপেক্ষা না করে এই সময়টাকে বাসায় যেহেতু বসেই আছি, আমাদের এখন যুদ্ধ যেটা যেটা সেটা হলো স্টে এট হোম। সো আমরা যেহেতু বাসায় বসে আছি, তো ওই সময়টা যদি আমরা খুব ইফেক্টিভলি কাজে লাগাতে পারি তাহলে আমি মনে করি যে তোমাদের জন্য খুবই ফ্রুটফুল হবে। তো আশা করি যে আমাদের এই লম্বা একটা ছুটি ছিল, এই ছুটিটা আমরা সবাই সুন্দরভাবে কাটিয়েছি। যদিও দুশ্চিন্তা ছিল, তারপরেও আশা করি সেই সময়টা আমরা ভালো কাটিয়েছি এবং সবাই নিরাপদে এবং সুস্থ এখন পর্যন্ত আছি। আমরা আগামী সময়টাও যদি সুস্থ নিরাপদে সবাই থাকতে পারি তাহলে এটাই স্রষ্টার কাছে আমাদের এটাই বড় পাওয়া হবে স্রষ্টার কাছ থেকে। আমরা আজকে আহ, বন্ধের আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ফার্মার্স ল সম্পর্কে। তারপরে আমরা দেখিয়েছিলাম যে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, লেন্সের বিভিন্ন ইকুয়েশন এবং দর্পণের বিভিন্ন ইকুয়েশন, কিভাবে বস্তুর অবস্থানের উপর ভিত্তি করে বিম্বের অবস্থান হবে, লেন্সের সমীকরণ, দর্পণের সমীকরণ, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, এই সব সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি, তাই না? এরই ধারাবাহিকতায় আমরা আজকে প্রিজম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রিজম নিয়ে আলোচনা করব এবং এরপরে আমাদের আছে যে তোমাদের টেলিস্কোপ, মাইক্রোস্কোপ এগুলো আছে, এগুলো নিয়েও পর্যায়ক্রমে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। আমরা প্রিজম নিয়ে আলোচনা করার শুরুতে তোমাদেরকে একটু বলি যে প্রিজম কি জিনিস। প্রিজম হলো, কয়েকটা পয়েন্ট তোমরা মনে রাখবা। একটা হলো স্বচ্ছ, সীমাবদ্ধ, সমসত্ব, প্রতিসারক। তাহলে এইরকম যদি কোনো মাধ্যম হয়, স্বচ্ছ হতে হবে, সীমাবদ্ধ হতে হবে, সমসত্ব হবে, প্রতিসারক হতে হবে। এবং আরো কিছু কন্ডিশন হলো যে আমরা যদি এইরকম, তাহলে এইরকম আমরা একটা প্রিজমের প্রিজম আমরা চিন্তা করতে পারি, তাই না? এই প্রিজমের শেপটা কিন্তু আসলে ওরকমই থাকে। আর এটা একটা স্বচ্ছ, সীমাবদ্ধ, প্রতিসারক মাধ্যম হয়। তোমাদেরকে আরো সহজে আমি এরকম বোঝাতে পারি। ধরো আমরা, এটা কাচের তৈরি থাকে প্রথমত, যেহেতু আমরা বলছি স্বচ্ছ, সীমাবদ্ধ, প্রতিসারক, তো সাধারণত দেখা যায় কাচের তৈরি হয়। ধরো কাচের তৈরি এরকম এরকম শেপের হবে। এই শেপটা কেমন দেখো তো তুমি, যে শেপটা এরকম যে এটা একটা আয়তাকার পৃষ্ঠ, এই পৃষ্ঠটা একটা আয়তাকার পৃষ্ঠ। হ্যাঁ, তাহলে এই খেয়াল করে দেখো, এই জায়গাটা কি একটা ত্রিভুজ আকার, আর এই জায়গাটা কেমন, এই জায়গাটাও কেমন ত্রিভুজাকার, তাই না? আর নিচে যেটা, এটাকে আমরা বমি যদি ধরি, এটা আয়তাকার একটা বমি। তাহলে আয়তাকার পৃষ্ঠ কয়টা? তিনটা। নিচে একটা, এই পাশে একটা, ওই পাশে একটা, তিনটা আয়তাকার পৃষ্ঠ। আর এই পাশে আর এই পাশে দুটো পৃষ্ঠ, এটা হলো ত্রিভুজ আকৃতির পৃষ্ঠ। তাহলে পাঁচটা পৃষ্ঠ।
নিয়ে প্রিজম সাধারণত গঠিত হয়। তাহলে এই প্রিজমের 5টা পৃষ্ঠের মধ্যে 3টা পৃষ্ঠ হবে আয়তাকার আর 2টা পৃষ্ঠ হবে ত্রিভুজাকার। ওকে, আচ্ছা, এটা হলো একটা কথা। আর অন্যভাবে বলা যায়, ধরো এই 2টা পৃষ্ঠ পরস্পরের সাথে ছেদ করেছে, তাই না? এই দেখো, এই পৃষ্ঠ পরস্পরের সাথে ছেদ করেছে, তাইলে এরকমও বলা যায় পরস্পর ছেদি দুটি হেলানো পৃষ্ঠ দ্বারা গঠিত। আর এই লাস্টে এই কথাগুলো বলতেই হবে, সত্য সীমাবদ্ধ সমসত্ব প্রতিসারক মাধ্যমকে আমরা কি বলবো? প্রিজম বলবো। প্রিজম। প্রিজমের সংজ্ঞা দিতে গিয়ে দেখবা বিভিন্ন বইতে, কোনো বইতে একটা লিখছে, কোনো বইতে 2টা, কোনো বইতে একাধিক, বিভিন্ন বইতে বিভিন্ন রকম সংজ্ঞা সংজ্ঞায়িত করেছে। সংজ্ঞার লাস্টে এই কথাটা সংযোজিত করতে হবে, সত্য সীমাবদ্ধ সমসত্ব প্রতিসারক মাধ্যম। আর শুরুতে বলতে হবে যে যদি তুমি 5টা তলের কথা বলো তাহলে বলবে 4টা আয়তক্ষেত্রিক এবং 2টা ত্রিভুজাকৃতিক তল নিয়ে প্রিজম গঠিত। আর যদি আহ 2টার কথা বলতে চাও তাহলে বলবা 2টা পরস্পরচ্ছেদী পরস্পরচ্ছেদী হেলানো পৃষ্ঠ যখন পৃষ্ঠ নিয়ে স্বচ্ছ সীমাবদ্ধ সমসত্ব প্রতিসারক মাধ্যমকে আমরা প্রিজম বলি। এরকম তুমি বইতে দেখবা প্রিজমের বিভিন্ন রকম ডেফিনেশন দেওয়া আছে। দুটি আনত সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, এটা বলা যাবে। 3টি পরস্পরচ্ছেদী সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, এটা বলা যাবে। 3টি আয়তাকার 2টি চতুর্ভুজাকার পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, এটা বলা যাবে। একটি স্বচ্ছ বস্তুকে যদি 6টি আয়তক্ষেত্রিক তল দ্বারা এমনভাবে সীমাবদ্ধ করা হয় যে কোনো 2 জোড়া বিপরীত তল সমান্তরাল এবং অপর 2টি তল সমান্তরাল না হয়ে পরস্পর আনত হয়, তখন তাদেরকে প্রিজম বলা যাবে। ওকে, এখন আমরা প্রিজম সম্পর্কে জানলাম। এখন যদি ওখান থেকে আমরা ওই জায়গা থেকে একটা খন্ড, এটার নাম যদি আমরা দিয়ে দিই, ধরো এ বি সি, এটাকে যদি আমরা আলাদা ভাবে আঁকি, এ বি সি, ওকে, ওই এ বি সি কে আমরা আলাদা ভাবে আঁকলাম। ওকে, তাহলে ওই এ বি সি যেটা, এটা প্রিজমের আমরা একটা কি নিলাম? ছেদ নিলাম। ওকে, এর মধ্যে যে বিসি, এই বিসিটা হলো প্রিজমের ভূমি। তাহলে এবিসি টা হলো প্রিজমের প্রধান ছেদ, আর বিসি যেটা, বিসি হলো প্রিজমের ভূমি। ওকে, আর এ কোণ যেটা, এটা হলো প্রিজমের প্রিজম কোণ। আর এবি আর এসি, এটাকে বলা হয় প্রতিসরণ তল। এই যে এবি এবং এসি, এই পৃষ্ঠ দিয়ে আলো আপতিত হয়, এই পৃষ্ঠ দিয়ে বের হয়ে যায়, তাহলে এবি এবং এসি এই দুটো হলো প্রতিসরণ তল। দুটো প্রতিসরণ তল পরস্পর যে কোণ উৎপন্ন করে, এটাকে এই এ কোণ, এটা হলো প্রিজম কোণ। বিসি যেটা, এটা ভূমি। আর এবিসি যেটা, এটা হলো প্রিজমের ছেদ। তাহলে এই কয়েকটা সংজ্ঞা তোমাদের মনে রাখতে হবে। একটা হলো প্রধান ছেদ, দ্বিতীয়ত হলো প্রতিসরণ তল, তৃতীয়ত হলো প্রিজম কোণ, প্রিজমের ভূমি, আর হলো এই তো প্রধান ছেদ বললাম। এখন আমরা দেখব প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ কিভাবে হয়। তাহলে আমরা দেখবা যে আমরা সবাই কিন্তু বুঝি এবিসি টাই প্রিজম, আসলে এবিসি টা প্রিজম না, এটা প্রিজমের একটা সেকশন বা একটা ছেদ আমরা নিয়েছি। ওকে, আচ্ছা, তো এই একটা ছেদ নিয়ে আমরা এক্সপেরিমেন্টে চালাবো। ধরো এবিসি, এটা প্রিজমের ছেদ। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কি করি, যে এই এবি পৃষ্ঠে একটা রশ্মি যদি আপতিত হয়, ধরো এই রশ্মি আপতিত হলো, এখানে একটা অবিলম্ব যদি আমরা বিবেচনা করি, তাহলে অবিলম্ব সাপেক্ষে কি হবে? এটা কি সোজা যাবে না বেঁকে যাবে? যেহেতু মাধ্যম চেঞ্জ, এটা বেঁকে যাবে, এইদিকে গেল। ওকে, গিয়ে আবার ওখানে যদি আমরা একটা অবিলম্ব বিবেচনা করি, এই অবিলম্ব সাপেক্ষে কি হবে? আবার বেঁকে যাবে। তাহলে আলোক রশ্মি এই যে বেঁকে গেল প্রিজমের মধ্য দিয়ে এইভাবে বেঁকে যায়।
তাহলে প্রথম আপতিত রশ্মি আমরা যদি এটা নামকরণ করে ফেলি এরকম, যে ধরো এটা হলো এন, এটা হলো ও প্রাইম, এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর, এটা হলো এস, এটা ধরো এন ড্যাশ, ওকে। আর এইভাবে আমরা কি করলাম, যে নামকরণ করে ফেললাম। তাহলে দেখো প্রথম আপতিত রশ্মি যেটা, এটা হলো পিকিউ। এই আপতিত রশ্মিকে যদি সামনের দিকে বাড়াও, এই দেখো, আর প্রতিসরিত রশ্মি যেটা আর এস, এটাকে যদি পিছন দিকে বাড়াও, এই জায়গায় একটা কোণ উৎপন্ন হবে। এই কোণকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করব। তাহলে আপতিত রশ্মিকে সামনের দিকে বাড়ালে আর প্রতিসরিত রশ্মিকে পিছনের দিকে বাড়ালে যে কোণ উৎপন্ন হয়, এই কোণকে বলা হয়, এখানে ডেল্টা দ্বারা আমরা প্রকাশ করি, বা ডেভিয়েশন, হ্যাঁ, বা বিচ্যুতি কোণ, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ডেল্টা। ওকে। তাহলে আবার আমি সংজ্ঞাটা বলছি, যে প্রিজমে আপতিত রশ্মি, প্রথম পৃষ্ঠে যে রশ্মি আপতিত হয়, এই রশ্মিকে যদি সামনের দিকে বাড়াই, আর দ্বিতীয় পৃষ্ঠ থেকে যে রশ্মি প্রতিসরিত হয়, এই রশ্মিকে যদি পিছন দিকে আমরা বর্ধিত করি, তখন যে কোণ উৎপন্ন করে, এই কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এখন আমরা চাইবো যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের মান বের করা। এই যে কোণ, এটাকে আমরা ধরলাম I1, অবিলম্বের সাথে কোণ, এটা অবিলম্বের সাথে কোণ, এটা হলো R1। এখানে অবিলম্বের সাথে কোণ I2, অবিলম্বের সাথে কোণ R2। ওকে। আচ্ছা, এইবার আসো, যে এই কোণ যেটা, এটাকে যদি আমরা ডেল্টা 1 বলি, আর এইদিকে কোণ যেটা, এটা হলো ডেল্টা 2। ওকে। তাহলে আমাদের এখানে যদি একটা নাম দিয়ে দিই, এটা ধরো ও, যে জায়গায় মিলিত হলো, আর এটা যে দিকে বর্ধিত করেছি, এটা ধরো এল ধরে দিলাম আমরা। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে ডেল্টা সমান কত, তাহলে এই ত্রিভুজ থেকে ডেল্টা সমান যদি বের করো, আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। তাহলে ডেল্টা এর বিপরীত কোণ কোনটা? ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। ওকে। আচ্ছা, এইবার আসো ডেল্টা 1 এবং ডেল্টা 2 কত। দেখো এই পুরাটা হলো I1, তাহলে এই পুরা যদি I1 হয়, এই পুরাটা নিশ্চয়ই I1। এই I1 যদি পুরাটা যদি I1 হয়, I1 থেকে যদি R1 বাদ দিয়ে দাও, তাহলে ডেল্টা 1 পাই। ডেল্টা 1 কে এইভাবে লেখা যায় কিনা, I1 মাইনাস R1, আর ডেল্টা 2 কে I2 মাইনাস R2। তাহলে I1 প্লাস I2 প্লাস আর, সরি, এখানে যদি মাইনাস কমন নাও, R1 প্লাস R2। এইভাবে আমরা লিখে রাখতে পারি ডেল্টা সমান। তাহলে এটা হলো আমার ডেল্টা এর একটা সমীকরণ। এইবার আসো, যে এখানে একটা চতুর্ভুজ আছে, দেখো ও, এরপরে এটা 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 আসলে এই জায়গায় যদি বলো ও, কিউ, ও প্রাইম, আর আর, এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজে আমরা, আচ্ছা, ও না, এ বলি, এ, কিউ, ও প্রাইম, আর, এই চতুর্ভুজে আমরা কি বলতে পারি, যে চারটা কোণকে যদি এরকম বলতে পারি কিনা, কোণ এ প্লাস কোণ ও প্রাইম প্লাস কোণ কিউ প্লাস কোণ আর, হ্যাঁ, সব এ, কিউ, তারপরে কত, ও প্রাইম, আর, এই সমান আমরা বলতে পারি 360 ডিগ্রি। ওকে। আর নিচে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজে আমরা এরকম বলতে পারি কিনা, কিউ প্লাস কোণ আর প্লাস কোণ ও প্রাইম সমান 180 ডিগ্রি। ওকে। আচ্ছা, তাইলে এইবার দেখো, দুটাকে যদি আমরা
একটু কম্পেয়ার করতে চাই। দেখো কিউ ও প্রাইম আর আর, হ্যাঁ, এই তিনটে সমান আমরা কত পাচ্ছি? 180 ডিগ্রি। ওকে, তাহলে কোণ এ সমান কত হবে? কোণ- আচ্ছা, এই জায়গায় একটা কাজ করি আমরা, এই এটা না লিখে এইভাবে যদি আমরা লিখি যে R1 প্লাস R2 প্লাস ও প্রাইম ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, তাইলে আমরা ও প্রাইম সমান কি পাচ্ছি দেখো, ও প্রাইম মানে কোণ ও প্রাইম সমান 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। ওকে, তাহলে ও প্রাইমের মান যদি ওখানে বসাই দাও, কোণ এ আচ্ছা, এটা না করে তুমি ওখান থেকে কি করা যায় দেখো, ওই জায়গা থেকে কিউ প্রাইম, হ্যাঁ, আচ্ছা টেকনিক্যাল কিছু এররের কারণে আমরা দুঃখিত। আমরা আবার শুরু করছি। তো আমরা যেটা বলছিলাম, যে জায়গায় রাখছিলাম, যে এখানে R1 R2 অপ্রাইম, R1 R2 অপ্রাইম সমান 180 ডিগ্রি। আর আমরা নিশ্চয়ই জানি যে এটা তো অবিলম্ব, মানে এই তলের সাথে এটা কিন্তু লম্ব, হ্যাঁ, এটাও কিন্তু অবিলম্ব। অবিলম্ব তার মানে এই যে কোণ, এই এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, তাই না? সো আমরা এই চারটা ত্রিভুজ, যেটা চারটা ত্রিভুজের মধ্যে কিউ, আমরা কিউ আর যেটা আর এ যে কোণ, এই দুইটা সমান কিন্তু 180 ডিগ্রি। ওকে, তাইলে আমরা এই দুইটা যদি একা 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে এখান থেকে বলতে পারি কোণ এ প্লাস ও প্রাইম সমান সমান কত? 180 ডিগ্রি। এখন দুটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এখানে ও প্রাইম, এখানে ও প্রাইম, তাহলে এ সমান কি দাঁড়াচ্ছে? কোণ R1 প্লাস কোণ R2। ওকে, তাহলে R1 আর R2, তাহলে এই মানটা যদি ওখানে আমরা বসাই দেই, তাহলে এটা আমার একটা ল হয়ে গেল, I1 প্লাস I2 মাইনাস ডেল্টা সমান। ওকে, তাহলে এই যে ডেল্টা, এটাকেই বলা হয় বিচ্যুতি কোণ। এবং আমরা দেখলাম যে বিচ্যুতি কোণের প্রিজম কোণ, প্রিজম কোণ এবং বিচ্যুতি কোণের মধ্যে একটা সম্পর্ক আমরা দেখে ফেললাম। আচ্ছা, এইবার দেখো এই সূত্র থেকে আমাদের যে জিনিসটা অনুমান করা যায়, যেমন আমরা পাইলাম ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। তার মানে এ যদি নির্দিষ্ট থাকে, তাহলে ডেল্টা এর মান আই এর উপর ডিপেন্ড করতেছে, আপতন কোণের উপর ডিপেন্ড করতেছে। এবং একটা এক্সপেরিমেন্ট করে দেখা গিয়েছে যে এরকম, আমি যদি আই এর সাপেক্ষে ডেল্টা এর বিভিন্ন মান নেই, তাহলে আপাতন কোণের মান যখন সবচেয়ে কম, তখন দেখা যায় বিচ্যুতি কোণ সবচেয়ে বেশি। আবার আপাতন কোণ আস্তে আস্তে বাড়াও, দেখা যায় যে বিচ্যুতি কোণ কমে যায়। এইরকম যদি বাড়াতে থাকো, তাহলে দেখা যায় যে এইরকম একটা গ্রাফ পাওয়া যায়।
তাহলে এই যে মানটা সবচেয়ে কম হচ্ছে এই ডেল্টাকে আমরা বলি ডেল্টা মিনিমাম। তাহলে আমরা যদি বলি ওই চিত্রতে আপতন কোণের মান যদি আমরা বাড়াতে থাকি তাহলে ওই ডেল্টা এর মান পর্যায়ক্রমে দেখা যায়, প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করলে পরে ডেল্টা এর মান পর্যায়ক্রমে কমে যায়। তাহলে আপতন কোণের মান বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান পর্যায়ক্রমে বাড়তে থাকে, কমতে থাকে, কমতে কমতে একটা মান মিনিমাম হয়, এরপরে আবার বাড়তে থাকে, তখন বাড়া শুরু হয়। যে অবস্থায় আপতন কোণের যে মানের জন্য বিচ্যুতি কোণ একেবারে মিনিমাম হয় তাকে বলা হয় মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা ন্যূনতম বিচ্যুতি কোণ। এই যে ডেল্টা এম, এই ডেল্টা এমটাকে মিনিমাম বিচ্যুতি কোণ, এবং তখন দেখা গিয়েছে যেটা যখন ডেল্টা ইকুয়াল টু ডেল্টা মিনিমাম হয় তখন দুইটা শর্ত পাওয়া যায়, I1 সমান I2 এন্ড R1 সমান R2। দেখা গেছে যে প্র্যাকটিক্যালি হিসাব করে তখন I1 এর সমান I2 হয়, R1 এর সমান I2 হয়। তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণ হওয়ার শর্ত কি? শর্ত হলো দুটো আপতন কোণ সমান হবে, দুইটা প্রতিসরণ কোণ পরস্পরের সমান হবে, এই শর্তে ন্যূনতম বিচ্যুতি কোণ পাওয়া যাবে। যদি তাই হয় তাহলে দেখো আমরা I1 সমান সমান I2 সমান সমান ধরে ফেললাম R, R1 সমান সমান R2 সমান সমান ধরে ফেললাম R। তখন আমরা বলতেছি ডেল্টা সমান সমান ডেল্টা মিনিমাম পাওয়া যায়। তাইলে সুতরাং A সমান যেটা R1 প্লাস R2 ছিল এটা হয়ে যাবে 2R। তার মানে R ইকুয়াল টু কি হবে? A বাই 2। ওকে, আর আমরা যেটা পেয়েছিলাম ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এইরকম ছিল। তাহলে এই জায়গায় ডেল্টার জায়গায় হয়ে যাবে ডেল্টা মিনিমাম, এটা হয়ে যাবে 2I মাইনাস A। তাহলে 2I সমান ডেল্টা m প্লাস A, আর এখানে বাই 2 এর সাথে দিয়ে দিতে পারো। তাহলে আমরা R এর মান পেলাম, I এর মান পেলাম। এই দুইটা মান কখন কার জন্য পেয়েছি আমরা? যখন ন্যূনতম বিচ্যুতি কোণের ইয়ে হয়। ওকে, আচ্ছা তাহলে তাই যদি হয় আমরা এখান থেকে প্রতিসরণাঙ্ক বের করা যাবে। প্রতিসরণাঙ্ক যেটা মিউ সমান sin I1 বাই sin I_R1 অথবা sin I2 বাই sin R2 বা sin I বাই sin আর যাই বলো, এটা কি দাঁড়াবে? মিউ সমান I এর মান হলো এত, তাহলে sin ডেল্টা m প্লাস a বাই 2 আর sin a বাই, এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র যেটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। মিউ সমান sin ডেল্টা m প্লাস a বাই 2 বাই sin a বাই 2। তোমরা তোমাদের সবার বন্ধু বান্ধবকে বলে দিবা যে ক্লাস শুরু হয়েছে আবার। হ্যাঁ, ক্লাসে থাকতে, অনেকে হয়তো জানে না, যারা কানেক্টেড আছে তারা জানার কথা। আর এখন আসলে যে যুগ, তোমাকে জানতে হবে। কেউ যদি বলো আমি জানি না, এটা আসলে ডিসক্রেডিট হবে। আচ্ছা, সরু প্রিজমের জন্য বিচ্যুতি আমরা সরু প্রিজমের ক্ষেত্রে দেখব। সরু প্রিজম, সরু প্রিজম বলতে কাকে বোঝায়? সরু প্রিজম হলো ওই যে একটু আগে আমরা প্রিজমের কথা বলেছিলাম, এই প্রিজমের যে প্রিজম কোণ, অ্যাজ ইউজুয়াল প্রিজমের প্রিজম কোণ 60 ডিগ্রি হয়। হ্যাঁ, প্রিজমের প্রত্যেকটা কোণ যদি না বলা থাকে প্রিজম কোণ, এই যে কোণ, এটা কিন্তু সমবাহু ত্রিভুজ। সমবাহু, সমবাহু মানে এভরি অ্যাঙ্গেল, প্রত্যেকটা কোণ হবে কত? 60 ডিগ্রি। ওকে, আর সরু প্রিজমের ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেল, হ্যাঁ, এটা লেস দেন অর ইকুয়াল টু এ, যেটা 6 ডিগ্রি হয়। তাহলে কোন প্রিজমের প্রিজম কোণ যদি 6 ডিগ্রি বা তার চেয়ে ছোট হয় তখন তাদেরকে বলা হয় সরু প্রিজম। ওকে, আচ্ছা তাহলে আমরা সরু প্রিজম, সরু প্রিজমের ক্ষেত্রে কি অবস্থা হয় এটা যদি আমরা একটু দেখি।
আমরা মিউ সমান sin i1 বাই sin r1 ইকুয়াল টু i1 বাই r1, যেহেতু কোণ যদি অনেক কোণ ছোট হয় তাহলে sin থিটা অ্যাপ্রক্সিমেটলি এটা হয়ে যায়, তখন আমরা i1 সমান মিউ r1 বলতে পারি। একইভাবে i2 সমান আমরা i2 সমান মিউ r2 বলতে পারি। ওকে, আচ্ছা তাহলে সুতরাং তখন আমার ডেল্টা কি দাঁড়াবে? ডেল্টা হলো i1 প্লাস i2, তাহলে মিউ r1 প্লাস মিউ r2 মাইনাস a। তাহলে মিউ যদি কমন নাও r1 প্লাস r2 মাইনাস a, তাহলে মিউ r1 প্লাস r2 যেটা, এটাকে a বলা যায়, a মাইনাস a, তাহলে a যদি কমন নাও মিউ মাইনাস 1, তাহলে ডেল্টা ইকুয়াল টু দাঁড়ালো মিউ মাইনাস 1 ইনটু a। তাহলে এই সূত্রটা আমরা কার জন্য পেলাম? সরু প্রিজমের জন্য এই চিত্র আমরা পেলাম। সরু প্রিজম এবং পুরু প্রিজমের মধ্যে কি পার্থক্য? বৃত্তিকোণের মান কোণের উপর ডিপেন্ড করে না, প্রিজমের উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা তো আমরা আমার সামনের দিকে যাই। তারপর দেখবা যে প্রিজমের ক্ষেত্রে কিছু বিশেষ অবস্থা সৃষ্টি হয়। হ্যাঁ, এটা তোমার হোমওয়ার্ক আমি দিচ্ছি। প্রিজমের ক্ষেত্রে কিছু বিশেষ অবস্থা, যেমন প্রিজম দিয়ে এটা বলতে পারো প্রিজমের ব্যবহার, ঠিক আছে? যেমন আমরা নাম্বার 1 প্রিজমকে পূর্ণ প্রতিফলক প্রিজম, পূর্ণ প্রতিফলক প্রিজম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এটা যখন কোনো আলোকীয় যন্ত্রতে দেখা যায় সমতল দর্পণ, সমতল দর্পণের বিকল্প, সমতল দর্পণের পরিবর্তে আমরা প্রিজম ব্যবহার করি ভালো বিম্ব পাওয়ার জন্য। এটা কিভাবে তৈরি করা হয় এটা দেখবা, এটা তোমার হোমওয়ার্ক 1 নাম্বার। 2 নাম্বার দেখবা যে কিভাবে অবশিষ্ট বস্তুকে সমশিষ্ট করে। দুই ভাবে করা যায়, 0 ডিগ্রি বিচ্যুতি আর 180 ডিগ্রি বিচ্যুতি। তারপরে আরেকটা দেখবা সরল পেরিস্কোপ, পেরিস্কোপ বা প্রিজম, পেরিস্কোপ। ওকে, তো এইটা হলো তোমার হোম অ্যাসাইনমেন্ট। ওকে, এটা করবা। আচ্ছা এইবার আসো আমরা আরেকটু সামনে যাব। এটা হলো আলোর বিচ্ছুরণ। ডিসপারশন অফ লাইট। ওকে, আচ্ছা আমরা নিশ্চয়ই এটা আলোর বিচ্ছুরণ সর্বপ্রথম 1660 সালে স্যার আইজ্যাক নিউটন কি করেন, একটা বদ্ধ ঘরের, যে ঘরে কোনো লাইট নাই ওই ঘরের জানালার একটা ছিদ্র দিয়ে আলো ফেলেন প্রিজমের উপর, দেখলেন যে আলোটা বিশ্লিষ্ট হয়ে 7টা কালারে বিভক্ত হয়ে গেছে। তাহলে এই যে আলোর বিশ্লিষ্ট হওয়া, এই বিশ্লিষ্ট হওয়াকে বলা হয় আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট। তাহলে ধরো এই আলো আসতেছে, এই আলো আসতেছে, আলো এসে এই ধরো প্রিজমের উপর পড়লো, এটা ধরো একটা প্রিজম, প্রিজমের উপর পড়লো। আচ্ছা প্রিজমের উপর পড়লো, প্রিজমের উপর পড়ে দেখা গেল যে এই জায়গায় আসার পরে সে একটু বেঁকে গেল,
এরকম এর ভিতরে কিন্তু 7টা কালার আছে। এটাও বেঁকে গেল, এটাও এবার দেখা গেল বেঁকে গেল। এই যে বেঁকে গেছে যেটা, এটা হলো রেড, আর এটা হলো ভায়োলেট। এখানে মাঝখানে কিন্তু এরকম 7টা কালার আছে, ঠিক আছে? এই 7টা কালার। তাহলে এই যে সাদা আলো বলতে তখন উনি প্রমাণ করেন যে সাদা আলো একটা যৌগিক আলো, কোনো মৌলিক আলো না। সাদা আলো কারণ এখানে প্রিজম কিন্তু এই বর্ণর সৃষ্টি করে নাই। প্রিজম জাস্ট বর্ণগুলাকে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, যে কারণ এই এই 7টা, যেহেতু আমরা জানি যে সাদা আলো হলো 7টা আলোর সমষ্টি, এবং 7টা আলোর ফ্রিকোয়েন্সি কিন্তু 7 ধরনের, কম্পাঙ্ক 7 ধরনের। আমরা জানি রেড এর যে ফ্রিকোয়েন্সি, এটা অ্যাপ্রক্সিমেটলি রেড এর হলো 7,000 আর্মস্ট্রং এর মতো, আর এটা হলো 4,000 আর্মস্ট্রং এর মতো। মাঝখানে সবগুলা এভারেজে 500 করে ডিফারেন্স আছে। তারপর সবচেয়ে বেশি কিন্তু হলো এর, এই জন্য সে কম বেঁকেছে। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। আর ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কম হয়, সে সবচেয়ে বেশি বেঁকেছে। তাহলে মূলত তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বিচ্যুতির সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়ে যাওয়ার কারণে এরকম ঘটনা ঘটেছে। আর বিভিন্ন বর্ণের আলোর মাধ্যমের প্রতিসরাঙ্ক বিভিন্ন হওয়ার কারণে, কারণ বিভিন্ন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন, তো যখন প্রিজমের মধ্য দিয়ে বেদ করতে চাইছে, কারণ সবাই একরকম বেদ করতে পারবে না, এই জন্য সবাই আলাদা। এই যে আলাদা হয়ে যাওয়াটা, এটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। এক্ষেত্রে এই যে প্রিজমকে বলা হয় বিচ্ছুরক মাধ্যম বা ডিসপারসিভ মিডিয়াম বলা হয়। ওকে। আর এই যে 7টা আলো পাওয়া গেছে, এই 7টা আলোকে বলা হয় স্পেকট্রাম বা বর্ণালী। অনেকগুলা বর্ণের সমাহার। তাহলে তুমি এটা যে বিভিন্ন বর্ণের আলোর প্রতিসরাঙ্কর ভিন্নতার কারণেই কিন্তু বর্ণালীর সৃষ্টি হয়েছে। এর মধ্যে এই ভায়োলেট এবং রেড এর মাঝামাঝি বিচ্যুতি কোণ হিসাব করে দেখা গেছে যে হলুদ রে, যেটা এই রের বিচ্যুতি মাঝামাঝি হয়েছে, এই জন্য হলুদ রেড যে বিচ্যুতিকে বলা হয় মিন ডেভিয়েশন, এবং হলুদকে বলা হয় মধ্যম রশ্মি। এই 7টা আলোর মধ্যে, হ্যাঁ, যে আসমানি, সবুজ এবং লাল, এই তিনটাকে বলা হয় মূল বর্ণ। আচ্ছা, এক্ষেত্রে যে বর্ণ বিচ্ছুরণের নিয়ম মেনে চলবে তাকে বলা হয় স্বাভাবিক বিচ্ছুরণ, আর যে সকল বিচ্ছুরণ মেনে চলবে না নিয়ম, এদেরকে বলা হয় ব্যতিক্রান্ত বিচ্ছুরণ। তাহলে বিচ্ছুরণ দুই প্রকার, একটা হলো স্বাভাবিক আর একটা হলো ব্যতিক্রান্ত। যেগুলো বিচ্ছুরণের সূত্র মেনে চলবে এগুলো হলো স্বাভাবিক, আর যেগুলো মেনে চলবে না এটা হলো ব্যতিক্রান্ত। বর্ণালী হলো 3 ধরনের, এই যে বর্ণালী আমরা দেখতেছি, এই বর্ণালী হলো 3 ধরনের। একটা হলো অবিচ্ছিন্ন, যে একটার পরে আরেকটা, কোনো ব্রেক থাকবে না, নিরবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস। এটা তাহলে স্পেকটা 3 ধরনের। প্রথমটা হলো অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস হবে। আরেকটা হলো লাইন, এইটা একটার মাঝখানে আরেকটু গ্যাপ থাকবে, আর একটু এরপরে আরেকটা আসবে, এটা হলো লাইন। আর পট্রি হলো একটার মধ্যে আরেকটা কালো, একটার পরে আরেকটা কালো আসবে, এরপরে আরেকটা আসবে, আবার আরেকটা কালো আসবে, আরেকটা আসবে, কিন্তু কন্টিনিউয়াস থাকবে, এটা হলো ব্যান্ড। তাহলে 3 প্রকার বর্ণালী, 3 প্রকার, একটা হলো অবিচ্ছিন্ন, আরেকটা হলো রেখা, আর একটা পট্রি বা ব্যান্ড। আচ্ছা, এইবার আসি আমরা এই যে বিচ্যুতির কথা বললাম, বিচ্যুতি নিয়ে আরেকটু কথা, যে এই যে বিচ্যুতি হচ্ছে, হ্যাঁ, এটাকে যদি আমি আলাদাভাবে এরকম দেখাই তোমাদের বোঝার সুবিধার্থে, ধরো এই গেল, এই গেল, এই বাঁকলো, আবার ধরো আরেকটা এই বাঁকলো, এই বাঁকলো। এই রশ্মি কিন্তু আপতিত হয়েছে, এই দুইটা বেঁকে গেছে, এটা হলো রেড, এটা হলো ভায়োলেট। এটা সমান্তরালে যদি আমি একটা তল এখানে চিন্তা করি, এটাকে যদি আমি পিছন দিকে বাড়াই এবং এটাকে একটা পিছন দিকে বাড়াই, এই জায়গায় একটা কোণ উৎপন্ন হবে, এটা হবে ডেল্টা রেড। আর এই জায়গায় একটা কোণ উৎপন্ন হবে, এটা হবে ডেল্টা ভায়োলেট। ওকে। তাহলে এই যে এটা হলো ভায়োলেটের বিচ্যুতি, আর এটা হলো রেডের বিচ্যুতি। রেড কতটা বিচ্যুত হয়ে গেল এবং ভায়োলেট কতটা বিচ্যুত হয়ে গেল, এবং এইগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। যেমন আমরা মনে আছে কিনা একটু আগে প্রমাণ করেছিলাম সরু প্রিজমের ক্ষেত্রে, এ
মিউ মাইনাস 1। তাহলে ডেল্টা বি মাইনাস ডেল্টা আর যদি হয় একইভাবে এটা যদি এটা হয় তাহলে ডেল্টা বি সমান কত হবে? এ মিউ মাইনাস 1 মিউ বি হবে, তাই না? আর ডেল্টা আর যদি হয় তাহলে এ মিউ আর মাইনাস 1। তাহলে সুতরাং ডেল্টা বি মাইনাস ডেল্টা আর দুইটা যদি করি, একটা থেকে আরেকটা বিয়োগ করি, তাহলে কি হবে? এ মিউ বি মাইনাস মিউ আর। ওকে, এটাকে বলা হয়, দেখবা কোন কোন বইতে থিটা বলেছে, এটাকে বলা হয় কৌণিক বিচ্ছুরণ। কৌণিক বিচ্ছুরণ। ওকে, তাহলে এ মিউ বি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1 মিউ মাইনাস 1, এইভাবে আমরা লিখতে পারি। এখন এই যে এ মিউ মাইনাস 1 এটাকে আমরা আবার কি বলতে পারি? ডেল্টা বলতে পারি। মিউ মাইনাস 1 আর এটাকে বলি আমরা ডেল্টা। তাহলে পরের লাইনে ডেল্টা বি মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা, এটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, এটাকে বলা হয়, ডব্লিউ কে বলা হয়, আচ্ছা এটা যদি এটা হয় তাহলে মিউ বি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1, এটাকে বলা হয় বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতা। তাই যদি হয়, বিচ্ছুরণ ক্ষমতা যদি হয়, তাহলে এই যে ডব্লিউ সমান, তাহলে ডব্লিউ সমান ডি মিউ বাই মিউ মাইনাস 1, এটাকে ডি মিউ আমরা লিখতে পারি। এবং আমরা ডেল্টা বি মাইনাস ডেল্টা আর যদি বলি তাহলে ডব্লিউ ইনটু বলতে পারি। আচ্ছা, তো এই সম্পর্কগুলা আমাদের ফাইনালি আসে, হ্যাঁ, এগুলো আমাদের জানতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখলাম কৌণিক বিচ্ছুরণ বলতে কি বোঝায়, বিচ্ছুরণ ক্ষমতা বলতে কি বোঝায়। এইবার আসো, সূর্য থেকে যখন আলো আসে, হ্যাঁ, তখন দেখা যায় যে সূর্য থেকে যে আলো আসে, এই আলোকে যদি আমরা উচ্চ বিশ্লেষণ ক্ষমতা সম্পন্ন স্পেকট্রোমিটার বা বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি একটু অ্যানালাইসিস করি, তখন দেখা যায় যে এর মধ্যে অনেক কালার পাওয়া যায়। হ্যাঁ, এটাকে বলা হয় সৌর বর্ণালী। সৌর বর্ণালী এটা 1802 সালে ইংরেজ বিজ্ঞানী ওয়েলেস্টেন আবিষ্কার করেন। আচ্ছা, এর পরবর্তী সময়ে 1814 সালে জার্মান একজন বিজ্ঞানী ফ্রনহোফার, উনি দেখলেন যে সৌর বর্ণালীর মধ্যে কিছু কালো রেখার অস্তিত্ব পাওয়া যায়। এই কালো রেখাকে উনার নাম অনুসারে ফ্রনহোফার রেখা বলা হয় এবং এই রেখাগুলোর সংখ্যা প্রায় 700। পরবর্তী সময়ে 1861 সালে জার্মান বিজ্ঞানী কিরশফ এবং বুনসেন, ওনারা বললেন কি যে অধিক উষ্ণতার কোন বস্তু থেকে, সাপোজ সূর্য হলো খুব অধিক উষ্ণতার বস্তু, এখান থেকে যখন রে নিঃসরণ হয় তখন সেটা এর প্রতিমধ্যে অনেক কম উষ্ণতার বস্তু হয়, এই কম উষ্ণতার বস্তুগুলা এই রশ্মিগুলাকে অ্যাবজর্ব করে ফেলে। তাহলে এরকম ওনারা একটা মেসেজ দিয়েন যে অধিক উষ্ণতার বস্তু থেকে কোন রশ্মি নির্গত হলে অল্প উষ্ণতার ওই পদার্থ দ্বারা কি হয়ে যায়, রশ্মিগুলো শোষিত হয়ে যায়, যার কারণে এই ফ্রনহোফার রেখাগুলার অস্তিত্ব পাওয়া গিয়েছে। তাহলে এখানে আরেকটা জিনিস উল্লেখ করে তোমাদের একটু বলি। সাপোজ ধরো এই হলো সূর্য, সূর্যের ভিতরে যে টেম্পারেচার এটা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে যে মন্ডল এটাকে বলা হয় আলোক মন্ডল। আলোক মন্ডল এটা কঠিন সাদা। ওকে, তো এই আলোক মন্ডল যখন ভেদ করে সূর্যরশ্মি যায় তখন কি কি হয়, এই আলোক মন্ডলে কিছু পদার্থের উপস্থিতি আছে যা কি করে কিছু রশ্মিকে অ্যাবজর্ব করে ফেলে। ওই অ্যাবজর্ব করে ফেলার ফলে ওই অবস্থানটুকু কালো দেখা যায়। এই যে কালো দেখা যায় এটাই ফ্রনহোফার বলেছেন যে এই লাইনগুলাই আসলে ফ্রনহোফার রেখা। পরবর্তী সময়ে এর বাইরে যে মন্ডল আছে এটাকে বলা হয় বর্ণমন্ডল। বর্ণমন্ডল এখানে টেম্পারেচার প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস এবং
দেখা গেছে এই জায়গায় প্রায় 600টিরও অধিক মৌলের সন্ধান পাওয়া গিয়েছে এই বর্ণমণ্ডলে। তো কিভাবে এই মৌলের উপস্থিতি পাওয়া গিয়েছে? কারণ হয়তো 600টার মতো কালো দাগ এই জায়গার রশ্মি এই জায়গা ভেদ করার ফলে পাওয়া গিয়েছে। তো এই রেখাগুলাকে মূলত ফ্রনহোফার রেখা বলা হয়। এর পরবর্তী সময়ে এই রেগুলা যখন পৃথিবীতে আসে, পৃথিবীর বাইরে প্রায় 6,000 প্রায় 3,000 মিটারের উপরে কি থাকে? বায়ুমণ্ডল থাকে। বায়ুমণ্ডল, এই রোগটা যখন বায়ুমণ্ডল ব্যাক করে তখন আরো বায়ুমণ্ডল কি করে, আরো কিছু রেখা অ্যাবজর্ব করে ফেলে। এই বায়ুমণ্ডল কিছু রেখা অ্যাবজর্ব করার ফলে আবার নতুন করে কিছু কালো রেখার সৃষ্টি হয়, এটাকে বলা হয় টেলুরিক রেখা। ওকে, তো ওদের একটা ওরকম একটা সমীকরণ আছে, দেখবা মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কয়ার সি বাই ল্যামডা 4 প্লাস ডট ডট, এটাকে পঁচিশ সমীকরণ বলা হয়। পঁচিশ সমীকরণ, এই যে প্রতিসরণের সাথে তরঙ্গের দৈর্ঘ্যের সম্পর্ক যে ব্যস্তানুপাতিক, ওইটা এই সমীকরণ দিয়ে কিন্তু কচি বলেছিলেন। আচ্ছা, এই অংশে দেখবা কিছু অনুধাবনের প্রশ্ন আছে, যেমন মেঘমুক্ত আকাশ নীল দেখায়, চাঁদের আকাশ কালো দেখায়, তারপর উদীয়মান বা অস্তগামী সূর্য লাল দেখায়, বিপদ সংকেত লাল দেখায়, তাই না? লাল আলোতে গাছের পাতা কালো দেখায়, লাল ফুল লাল দেখায়, সোডিয়াম বাষ্প শিখায়, নীল বস্তু কালো দেখায়, মেঘ সাদা দেখায়, তাই না? এরকম কিছু দিনের বেলা চাঁদ সাদা দেখা যায়, বা সূর্যাস্তে সেটা হলদেটে দেখা যায়। তো এরকম কিছু প্রশ্ন আছে অনুধাবনে। তো এগুলা আমি মনে করি, আশা করি যে আমাদের এই আমরা আজকের পাঠের যে জ্ঞান, এগুলাকে কাজে লাগিয়ে আনসার করতে পারবো। একদিন ওই ইলেকট্রিসিটির একটা ক্লাসে একজন প্রশ্ন করেছিল যে সে বারান্দায় গিয়েছে, যাওয়ার পরে লাইট জ্বালিয়েছে, সূর্যকে একরকম দেখেছে, লাইট বন্ধ করেছে, সূর্যকে অন্যরকম দেখেছে। হ্যাঁ, এটা ওই আলোর বিচ্ছুরণ যদি সে ভালো করে বুঝতে পারে, তাহলে আশা করি ওখানে বুঝতে পারবে বিচ্ছুরণ এবং বিক্ষেপণ। বিচ্ছুরণ এবং বিক্ষেপণ দুটো কিন্তু আলাদা জিনিস। বিক্ষেপণ হলো ছড়িয়ে পড়া, হ্যাঁ, আর বিচ্ছুরণ হলো বিশ্লিষ্ট হওয়া, তাই না? এই যে সাদা আলো বিশ্লিষ্ট হয়েছে, এটা কিন্তু বিচ্ছুরণ। আবার বেঁকে যখন গিয়েছে, সেটা কিন্তু বিক্ষেপণ। তো আশা করি আজকের ক্লাসে আমরা প্রিজম এবং প্রিজম সহ যাবতীয় যে ঘটনা বলি, ওগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি সম্যক জ্ঞান হয়েছে। আমরা নেক্সট ক্লাসে যে টেলিস্কোপ এবং মাইক্রোস্কোপ এটা পড়বো, পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপরে আমরা কিছু ম্যাথ পড়বো, ম্যাথ পড়লে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তাহলে আমরা হাফ ইয়ারলি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হয়ে গেলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আজকে অংশগ্রহণ করেছো।